গত ক্লাসে আমরা যেটা নিয়ে মূলত আলোচনা করেছি সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা আসলে বেশ কিছু ধাপ অবলম্বন করে শেষ পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। এই জন্য গত ক্লাসে মূলত সম্ভবত আপনাদের কিওয়ার্ড প্ল্যানারের অ্যাডওয়ার্ড টুলটা ইউজ করে কিওয়ার্ড প্ল্যানারে আমরা ব্যবহার করেছি নাকি। এরপরে আমরা আসলে দেখেছি ওই কিওয়ার্ডের ট্রেন্ডটা কেমন, ওটা কি অনেক বেশি ফ্লাকচুয়েশন আছে নাকি সেই কিওয়ার্ডটা নিয়ে আমরা কি সামনে আগাতে পারবো কিনা সেই বিষয়টা নিয়ে আমরা দেখেছি। আর এর মাঝে যে কথাটা আমি বলেছি সেটা হচ্ছে যে আপনারা যেই জিনিসগুলো এখানে করে যাবেন সেটাকে অবশ্যই বাসায় দেখবেন, তাহলে আপনাদের অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাবে। তো এখন আমরা ধরে নিলাম যে কি গত ক্লাসে যেই জিনিসগুলো হয়েছে সেটা আমরা সবাই ভালো মতো করেছি। এখন আমরা কি একটা কিওয়ার্ডকে অ্যাডওয়ার্ড এবং ট্রেন্ডে দেখার পরে কি আমরা বুঝে নেব এটা ভালো কিওয়ার্ড? অবশ্যই না। আচ্ছা, তো আমরা সেটা করার জন্য কি আরও একটু এটাকে যাচাই বাছাই করব, যাতে আমরা আরও কনফিডেন্ট হতে পারি যে না এই কিওয়ার্ডটা নিয়ে আমি আমার ওয়েবসাইটকে র্যাঙ্কে নিতে চাচ্ছি, সেটা আসলেই ভালো কিওয়ার্ড নাকি। আচ্ছা, সেটা করার জন্য আমরা একটা টুল ইউজ করব। টুলটা হচ্ছে স্পাইফু। এখানে কি কেউ স্পাইফু নিয়ে এর আগে কাজ করেছেন বা কেউ জানেন স্পাইফুটা কিভাবে কাজ করে বা কি আসে বিষয়? এই সবগুলোই কিওয়ার্ড রিসার্চের সাথে জড়িত। তো স্পাইফুতে যাওয়ার জন্য আমাদের এখানে আসলে লগ ইন করার প্রয়োজন হয়। লগ ইন করার জন্য ওদের যে সিস্টেমটা সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইটের রেফারেন্স দেওয়া লাগে। তো আমাদের তো ওয়েবসাইট নাই, আমরা কি তাহলে ঢুকতে পারবো না? অবশ্যই পারবো। সেটার জন্য আমি আপনাদের একটা পরামর্শ দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি ধরেন টাইপ করলেন www, ধরেন টাইপ করলেন abc.com। তো এখানে যে কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস দিলে এখানে আমরা অ্যাক্সেস পাবো আর কি, এখানে ঢুকতে পারবো। সেই ওয়েবসাইটে কি আদৌ থাকতে হবে? না, এটা আসলে মানে প্রয়োজন নাই, খুব বেশি প্রয়োজন নেই। যেটা একটা হইলেই হবে, আপনার নাম দিয়ে করলেও আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন আর কি। সেখানে ঢুকে আমাদের যে কাজটা এরকম একটা ওভারভিউ আসবে, যদি না আসে আমরা এখানে ক্লিক করে আমরা কিওয়ার্ডে ক্লিক করে আমরা এখানে চলে যাবো আর কি। এরপরে যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা ওই প্রথমে যেই দুইটা স্টেপ পার করে এসেছি, যে কিওয়ার্ড নিয়ে বা আমরা যে কিওয়ার্ড নিয়ে মনে করছি যে এটা কমার্শিয়াল ইন্টেন্ট ভালো, সেই কিওয়ার্ডটাকে আমরা সিলেক্ট করে কপি করে জাস্ট এখানে আমরা পেস্ট করে দেব। আচ্ছা, এখানে বেশ কিছু বিষয় চলে আসছে। এখানে আমাদের সবগুলো বিষয় আসলে দেখার প্রয়োজন হবে না, আর এটা নিয়ে আসলে অরিড হওয়ার কিছু নেই। আমরা গুগল অ্যাডওয়ার্ডে যে বিষয়গুলো দেখবো এর সাথে এটার আসলে কিছুটা ডিফারেন্ট দেখা যাবে। সেটার কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাডওয়ার্ড একটা অ্যাভারেজ স্কোর দেয়, আর এখানে স্পাইফু কি করে সেটা হচ্ছে মান্থলি একটা স্কোর দিয়ে দেয়। ঠিক আছে, যে এক্সাক্ট এটা হয় নাই, আমি এখন আসলে কোনটা গ্রহণ করব সেটা একটা প্রশ্ন থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো আগে আমরা কি অ্যাডওয়ার্ডে যেই রেজাল্টগুলো পাবো সেটাই আসলে চেষ্টা করব দেখার জন্য, আর যদি ওইটা আসলে না প্রয়োজন হয় এরপরে বাড়তি ডাটা, তারপরে আমরা এখানে আসবো। পাঁচটা বলতে ওই ভালো কিওয়ার্ডগুলো একটা একটা করে, মানে পাঁচটা বলতে আপনি যেই কিওয়ার্ডগুলো নিয়ে আপনি আসলে রিসার্চ করতে চাচ্ছেন, পাঁচটা হইতে পারে, 10টা হইতে পারে, বা দুইটা কিওয়ার্ড আপনি মনে করছেন যে এটা নিয়ে আমার সামনে আগানো উচিত, সেই ক্ষেত্রে আমরা ওইগুলারই নিয়ে পরবর্তীতে আমরা আসলে একটা একটা করে সামনে এগিয়ে যাব। এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের তৃতীয় স্টেপ। ওই দুইটা স্টেপ পাস করে যারা এসেছে তাদেরকে নিয়ে আসলে থার্ড স্টেপটা হচ্ছে এখানে, তাদেরকে নিয়ে আমরা আগাবো আসলে। কিওয়ার্ড রিসার্চের গোলের প্রথম দ্বিতীয় তৃতীয় স্টেপ। তৃতীয় স্টেপ
জি। হ্যাঁ আপনি ফিল্টারিং করছেন, আপনি ফিল্টারিং করে যেগুলা শুরু করেছি যে কিওয়ার্ড দিয়ে সেই কিওয়ার্ডই চলছে। ইয়েস কিন্তু যেটা আপনি ফিল্টারিং করেছিলেন, আপনি অ্যাডওয়ার্ড থেকে ধরেন ভালো 10টা কিওয়ার্ড পেয়েছিলেন, সেই 10টা কিওয়ার্ডের মধ্য থেকে আপনি ট্রেন্ডে গিয়ে দেখলেন যে 5টা কিওয়ার্ডের ট্রেন্ড ভালো না, তাহলে 5টা বাদ রইল কয়টা? 5টা। ওই 5টাকে এই থার্ড এই টুলটাতে এসে আবার চেক করে কিছু বিষয় দেখতে হবে, এখান থেকে হয়তো আবার বাদ চলে যাবে 3টা, থাকবে লাস্টে 2টা। ওকে, এইভাবে ওইটাই বলছিলাম, আসলে ফিল্টারিং করতে করতে যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলো নিয়ে আমরা আরো রিসার্চ করব যে এর মধ্যে আসলে কারা ভালো। আমরা তো দেখা গেছে 5টা কিওয়ার্ড যদি পাই 5টা নিয়েই তো আর ওয়েবসাইট করব না, আমরা এখান থেকে বেছে নেব যে এর মধ্যে থেকে 5টা থেকে সবচেয়ে ভালো কোনটা, সেজন্য স্টেপ বাই স্টেপ আমরা সামনে চলে যাব। ঠিক আছে, তো এখানে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে সিটিআর, হ্যাঁ, ক্লিক থ্রু রেট, তারপরে দেখব আপনার র্যাঙ্কিং ডিফিকাল্টি, তারপরে দেখব অ্যাডভার্টাইজার এবং দেখব হোম পেজ। তো এই বিষয়গুলো কি আমি একে একে আসলে একটু ব্যাখ্যা করব আপনাদের সামনে। সেটা হচ্ছে ক্লিক থ্রু রেট, সিটিআরটা কি জিনিস, সেটা হচ্ছে ধরেন ক্লিক থ্রু রেটটা কি, ধরেন এখানে আমরা একটা কোনো একটা কিওয়ার্ড দেওয়ার পরে বেশ কিছু কি আসছে, ওয়েবসাইট আসছে, আমরা একটা ঢুকি ওয়েবসাইটগুলোর ভিতরে। আচ্ছা, এখানে আমরা ক্লিক থ্রু রেটটা কি দেখবো, যে আমরা একটা কিওয়ার্ড নিয়ে কি করলাম, সার্চ ইঞ্জিনে দেওয়ার পরে এখানে বেশ কিছু ওয়েবসাইট আসছে, প্রত্যেকটা পাতাতে 10টা করে আপনারা রেজাল্ট পাবেন যদি সেটিং চেঞ্জ না করেন, আর সেটিং চেঞ্জ করলে যেভাবে দিয়ে রাখবেন সেভাবে আসবে। তো এখানে আসার পরে আমরা মূলত কি করি, যে কোনো একটা কিওয়ার্ড দেওয়ার পরে যে রেজাল্টগুলো আসে প্রথম দিকে ক্রম অনুযায়ী 1 2 3 যেগুলো থাকে এগুলাতে আপনার ক্লিক করার চান্সটা কি বেশি থাকে নাকি? তো ধরেন এরকমই আসলে প্রথমে যে আছে আমরা ধরলাম তার ওই ওয়েবসাইটে ক্লিক করার চান্স ধরেন 40%, বা দ্বিতীয়টাতে ধরলাম 30%, তৃতীয়টাতে ধরলাম এভাবে আমরা ক্রম অনুযায়ী ভাগ করে নিলাম। তো এখন দেখা গেল যে 100 জন লোক যদি হাউ টু লুজ বডি ফ্যাট নিয়ে সার্চ করার পরে যে রেজাল্টটা আসবে ফার্স্ট পেজে, সেখান থেকে ধরেন কি করলো 40 জন লোক এই ফার্স্ট যেই ওয়েবসাইটটা আছে সেটাতে ঢুকলো, তাহলে সেইটা ক্ষেত্রে এই ফার্স্ট ওয়েবসাইটটার ক্ষেত্রে সিটিআর কত পার্সেন্ট হয় একটু বলতে পারবেন কেউ? 40%, এক্সাক্ট তাই। তো এই সিটিআর ক্লিক থ্রু রেটটা এটা হচ্ছে এক ধরনের ক্লিক থ্রু রেট, হ্যাঁ। আর যদি মনে করেন যে এখানে এই ঢোকার পর বিভিন্ন অ্যাড থাকে না এইদিকে পাশে, এই অ্যাডগুলাতেও ক্লিক করলে কিন্তু অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করা যায়। সেই ক্ষেত্রে ধরেন 40% লোক ঢোকার পরে 40% না 40% লোক ধরেন আমরা ধরে নিলাম 100 জন, 40% কাউন্ট করে ওই 40% অ্যামাউন্ট আসলো 100 জন লোক। এই 100 জন লোকের মাঝ থেকে যদি কারো ধরেন কোনো একটা নিউট্রিশন নিয়ে কোনো একটা ঔষধ বা মেডিসিনের তার দরকার হলো, সেই ক্ষেত্রে সে একটা ওই যে পাশে যে অ্যাডগুলো থাকে সেটাতে সে ক্লিক করলো। তো 100 জন লোক ঢোকার পরে সবাই তো আর ক্লিক করবে না, করবে যার ওই সম্বন্ধে কন্টেন্টটা ভালো লাগবে কেউ পড়ে জাস্ট জাম্প করে চলে আসবে। আবার দেখা গেল তার ওই প্রোডাক্টটা ভালো লাগছে সে ওইখান থেকে ক্লিক করলো। তো আমরা ধরে নিলাম যদি এরকম 100 জন লোক ঢোকার পরে 5 জন লোক ওই অ্যাডটাতে ক্লিক করলো, সেই ক্ষেত্রে এটাও এক ধরনের ক্লিক থ্রু রেট। এই ক্লিক থ্রু রেটটা কত হলো? 40% না? তো 40% আমরা ধরে নিয়েছিলাম যে 100 জন, সেই 100 জন থেকে যখন 5 জন লোক ক্লিক করলো তাহলে সেই ক্ষেত্রে ক্লিক থ্রু রেটটা হলো কত? 5%। তো এখানে এই হচ্ছে ক্লিক থ্রু রেটটা, এখানে যেটা শো করছে সেখানে হচ্ছে অ্যাডের উপর ক্লিক করার যে ক্লিক থ্রু রেটটা, এটা হচ্ছে এই ক্লিক থ্রু রেট। তো এটা আপনার নিজস্ব ওয়েবসাইট হতে পারে বা হ্যাঁ সেটা ভিতরে ঢোকার পরে ওইখানে অ্যাডে ক্লিক করার যে ট্রেনটা বা পার্সেন্টেজটা সেটা হচ্ছে ক্লিক থ্রু রেট। ডান পাশে থাকতে পারে, বামে থাকতে পারে, নিচে থাকতে পারে, উপরে থাকতে পারে, অ্যাড বিভিন্ন জায়গায় থাকতে পারে, ঠিক আছে। তো এখানে আসলে এই ক্লিক থ্রু রেটটা কত হওয়া ভালো কি জানেন, বলতে পারবেন কেউ?
এক্সপার্টরা বলে যে ক্লিক থ্রু রেট 2+ হওয়া ভালো, 2+%। যেই ওয়েবসাইটটার ক্লিক থ্রু রেট হবে 2+, আমরা ধরে নেব সেই সব কিওয়ার্ডের উপরে আমরা আসলে আগায় যেতে পারি, সামনে আগায় যেতে পারি। সেক্ষেত্রে 2+ হওয়া ভালো, এরপরে যত উপরে হবে তত ভালো। এরপরে আস্তে আস্তে আসলে র্যাঙ্কিং ডিফিকাল্টি। র্যাঙ্কিং ডিফিকাল্টিকে সেই ক্ষেত্রে আমরা এখানে ধরলাম 2%ও যদি হয়, 2+ তো ভালো, 2%ও যদি হয় সেটা নিয়েও আমরা সামনে আগাইতে পারবো। ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে র্যাঙ্কিং ডিফিকাল্টি। র্যাঙ্কিং ডিফিকাল্টিটা কি কেউ কি বলতে পারি? আচ্ছা, র্যাঙ্কিং ডিফিকাল্টি, সরি না ফ্লাকচুয়েশন না, র্যাঙ্কিং ডিফিকাল্টি এটা হচ্ছে আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছি, যেটাকে আমরা যে ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিতে চাচ্ছি, সেটাকে র্যাঙ্কে নেওয়ার জন্য কতটা এফোর্ট দিতে হবে, সেটা হচ্ছে র্যাঙ্কিং ডিফিকাল্টি, বা কতটা বাধার সম্মুখীন হতে হবে। এখন আমাদের যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, যদি এমন হয় যে এই কিওয়ার্ড নিয়ে আসলে গুগলের কাছে অনেক ইন্ডেক্স আছে, সেই ক্ষেত্রে আমরা দেখা যাবে যে ওটা নিয়ে তত বেশি কঠিন হবে আমাদের র্যাঙ্কে যাওয়াটা। সেই ক্ষেত্রে এক্সপার্টদের একটা মতামত আছে, সেটা হচ্ছে যে যদি বিগিনারদের জন্য বিশেষ করে র্যাঙ্কিং ডিফিকাল্টিরা 60-এর নিচে হওয়া ভালো। 60-এর নিচে হলে সেটা আমাদের বিগিনারদের জন্য ভালো হবে। তাই বলে কি আমরা 60 বা 60-এর উপরে হলে কি আমরা সেটা নিয়ে কাজ করব না? অবশ্যই করব। সেটা হচ্ছে আমরা যখন আরও বেশি এক্সপার্ট হয়ে যাব, তখন আমরা আমাদের কাছে 60, 70 বা 80ও কোনো কিছু মনে হবে না, যে এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা ওই 60 নিচে চেষ্টা করব, সেটার র্যাঙ্কিং ডিফিকাল্টিটা যেন আমাদের 60 নিচে হয়। সেই ধরনের কিওয়ার্ডের উপর আমাদের র্যাঙ্ক করাটা কিছুটা সহজ হবে। এখন এখানে বলে রাখা ভালো, যদি এমন হয় যে এটা একটা বায়ারের ওয়েবসাইট, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে ধরেন বায়ারের একটা ওয়েবসাইট আছে, সেটা একটা ওনার একটা জুতার ব্যবসা আছে, জুতা নিয়ে উনি একটা ওয়েবসাইট করছে। এখন দেখা গেল যে উনি আমাকে কিছু কিওয়ার্ড দিল, ওখানে বললো যে এই কিওয়ার্ডটারে আমার এই ওয়েবসাইটটাকে আমাকে র্যাঙ্কিং নিয়ে দেন। তখন দেখলাম যে সেটার র্যাঙ্কিং ডিফিকাল্টি যদি 70 হয়, তা আমরা কি সেই কাজটা কি বাইরের কাছ থেকে নিব না? নিব। সেই ক্ষেত্রে আমরা বলবো যে তোমার এটা আছে, ঠিক আছে, সমস্যা নেই, এই কিছু সাইডে কিছু প্রবলেম আছে বা ইন্টারনাল এই ব্যাপার আছে, লিঙ্কের ব্যাপার আছে, সেগুলো আমরা ওয়ান সাইডের ক্লাসে বা অফ সাইডের ক্লাস আছে, এগুলাতে আমরা দেখবো কীভাবে একটা পেজকে বা একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং নেওয়া যায়, সেটা আমরা বিস্তারিত ওই ক্লাসগুলোতে দেখবো। ঠিক আছে, তো র্যাঙ্কিং ডিফিকাল্টি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি? বোঝা গেছে তো না? না, 60 নিচে হওয়া ভালো, লেস দেন 60 ভালো হবে। কেন? এখন বিষয়টা হচ্ছে ধরেন সাপোজ যদি ক্রিয়েটিভিটির এই ক্লাসটা যদি আপনাদের যদি নিচতলায় হতো, আপনাদের কষ্ট করে উপরে ওঠা লাগতো না? লাগতো কি? এটা কি আপনাদের জন্য ভালো হইতো না? এটাই আসলে জাস্ট একটা সিম্পল উদাহরণ দিলাম যে র্যাঙ্কিং ডিফিকাল্টি যত বেশি হবে, আপনার এটা র্যাঙ্কে নেওয়ার জন্য তত বেশি কষ্ট হবে। কন্টেন্ট অত ইউনিক দেওয়া লাগবে, কন্টেন্টের পরিমাণ বাড়াইতে হবে, লিঙ্কটা বেশি করতে হবে, অনসাইট কনফিগারটা বেশি ভালো করতে হবে, সাইড ম্যাপটা ভালো হতে হবে, সব অনেক আনুষঙ্গিক অনেক বিষয় আছে, যেগুলো ওয়ানসাইডের ক্লাসে আরও আমরা বিস্তারিত দেখবো যে আসলে র্যাঙ্কে নেওয়ার জন্য কি কি কাজ করতে হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে অ্যাডভার্টাইজ। হ্যাঁ, অফকোর্স। মনে করেন যে ক্লিকের পার্সেন্টেজ 2 আর এখানে আছে 50। হ্যাঁ, সেই ক্ষেত্রে আবার এটা আমরা পর্যায়ক্রমিকভাবে আসছি, এটাও আসবে, আপনার এই প্রশ্নের উত্তর পাবেন আপনি। ঠিক আছে, ওইটা নিয়েও আমাদের কাজ আছে, এখনই শেষ না এটা। তো এরপরে আসতেছে অ্যাডভার্টাইজারদের যে বিষয়টা, সেটা হচ্ছে যে ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, সেখানে মানে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট ভালো, ওইখানে ভিজিটর অনেক ভালো, অনেক বেশি আছে। সেই ক্ষেত্রে যদি এমন হয় যে ধরেন 2 জন অ্যাডভার্টাইজার আছে যে তারা এখানে অ্যাড দেয়, সেই ক্ষেত্রে মনে করেন তারা তাদের মধ্যে ইন্টারনাল একটা লিঙ্ক করে নিতে হয়, আমি তো ওই ওয়েবসাইটের যে ওনার আছে তাকে এত বিট করবো, বা সে এত বিট করছে, তারা মিউচুয়াল করে ওটা রেটটা আর বাড়তি দিল না। এমন হয় না? আপনার ইসের মধ্যে তো হয় বোধহয়, নিলামের ক্ষেত্রে তো বোধহয় হয় এরকম, টেন্ডার জমার ক্ষেত্রে। যাই হোক, তো ওই বিষয়গুলা যদি এমন হয় 2 জন কম্পিটিটর থাকে, সেই ক্ষেত্রে আমি
খুব বেশি লাভবান হব না। আর যদি এমন হয় যে 50 জন অ্যাডভার্টাইজার বা 50 জন না, ওইটা অনেক বড় অ্যামাউন্ট, 30 জনের অ্যাডভার্টাইজার আছে, তো স্বাভাবিকভাবেই সেই অ্যাডভার্টাইজারদের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি হবে যে আমি ওই ওয়েবসাইটটা ভালো, ওইটার ভিজিটর অনেক বেশি, ওইখানে যদি আমি আমার প্রোডাক্টের অ্যাড দিই তাহলে অনেক বেশি ভিজিটররা দেখতে পাবে, আমার জন্য অনেক বেশি লাভ হবে এবং আমার সেল বেড়ে যাবে। এমনটা হতে পারে না, সেই জন্য কি করবে, অ্যাডভার্টাইজারদের মধ্যে একটা ইন্টারনাল কম্পিটিশন তৈরি হবে যে সে বললো যে আমি এয়ারটার জন্য 10,000 টাকা দেবো বা ধরেন $100 দেবো, টাকার কথা না বলি। তো আরেকজন বললো যে না আমি $100 না $120 দেবো। তাদের মধ্যে আরেকজন বললো যে না আমি $150 দেবো, আরেকজন বললো যে না আমি $200 দেবো। সেই ক্ষেত্রে কি, যদি অ্যাডভার্টাইজারের সংখ্যা বেশি থাকে তাহলে কি তাদের মধ্যে তো একটা ইন্টারনাল কম্পিটিশন হয়, আর সেই ক্ষেত্রে সেই সুবিধাটাকে আমি কাজে লাগিয়ে আমি কি লাভবান হতে পারি, নাকি ইনকাম বাড়াইতে পারি না। সেই ক্ষেত্রে কি অ্যাডভার্টাইজারদের সংখ্যা কম হওয়া ভালো না? তাহলে আপনারা আসলে খেয়াল করতেছেন না বোধহয়। আচ্ছা, বেশি হলে কম্পিটিশন হবে, সেই ক্ষেত্রে এখানে অ্যাডভার্টাইজারের সংখ্যা যত বেশি হবে তত কি আমাদের জন্য লাভবান হবো আমরা। আচ্ছা, তখন ধরেন আপনি হচ্ছেন ওয়েবসাইটের ওনার, এরকম এখন 50 জন লোক আছে, 50 জনে 50 রকম করছে, তো বিট করছে, আপনি সবচেয়ে কমটা বেশি নেবেন না? আপনি বোধহয় কনসেপ্টটা বুঝতে পারেন না। এখানে বিষয়টা হচ্ছে যে ক্লিক থ্রু রেটটা হচ্ছে যে একটা অ্যাডে ক্লিক করার পরে ওই গুগলকে সেই অ্যাডের যে প্রোডাক্টের ওনার সে গুগলকে কি পরিমাণ ডলার পে করতে রাজি আছে, সেটা হচ্ছে ক্লিক থ্রু রেট। ঠিক আছে, এখন যে সেই ক্লিক থ্রু রেটটা যত বেশি হবে তত ভালো, গুগল তত বেশি লাভবান হবে। আর গুগলের ওইখান থেকে আমরা একটা পার্সেন্টেজ পাবো, ধরেন 30 বা 40%, বা এটা কান্ট্রি বেসিসে বা ডিভাইস বেসিসে এটা ভ্যারি করে। আচ্ছা, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করি, শুনুন। ঠিক আছে, ধরেন আপনার বাসা একটা 5তলা বাসা আছে, ওই বাসায় আপনি দেখবেন কি বিভিন্ন বাসার একেবারে টপ ফ্লোর থেকে নিচ ফ্লোর পর্যন্ত অনেক বড় ব্যানার অ্যাড করা যায়, তাই না? এখন ধরেন 10 জন অ্যাডভার্টাইজার আছেন, যারা কিনা একজন বলছেন আপনাকে যে আপনার বাসায় সেই ব্যানারটা দিতে গিয়ে উনি 10,000 টাকা দিতে রাজি আছেন, আরেকজন বলছে 12,000, একজন 15,000, একজন 20,000। এখন আপনি কি 10,000 যে দিবে সেটাই রাজি হবেন নাকি 20,000-এ? তাই না? তো এটাই যে আপনারা যখন অ্যাডভার্টাইজার অনেক বেশি থাকবে, দ্যাটস মিন এখানে কমার্শিয়াল ইন্টেন্ট অনেক বেশি, তাই না? তো অ্যাডভার্টাইজার বেশি হলে তার মানে কি আপনি যে কিওয়ার্ডে কাজ করতে চাচ্ছেন সেই কিওয়ার্ডে কমার্শিয়াল ইন্টেন্ট বেশি, আর কমার্শিয়াল ইন্টেন্ট আপনি তো চাইবেনই বেশি থাকুক। এই জন্য আমাদের অ্যাভেলেবেল অ্যাডভার্টাইজার যত বেশি হবে বোঝা যাবে যে এখানে আমার কমার্শিয়াল ইন্টেন্টটা ভালো। ওকে, বিষয়টা হচ্ছে বলেন একটা ওয়েবসাইটে মানে কি পরিমাণে অ্যাড দেওয়া সম্ভব না? এটা আসলে কি, বা আপনার ওই স্পেসটা, এটা ডিপেন্ড করে স্পেসের উপরে। একটু উত্তরটা দিয়ে দিই। আসলে এখানে আপনি ধরেন এমন হইলো যে আপনি বাসায় বোধহয় অনেকেই টিভি সিরিয়াল দেখে, বাংলাদেশের টিভি সিরিয়ালগুলো যে বিষয়টা হয় সেটা হচ্ছে অনেক বেশি অ্যাডভার্টাইজ দেয় আর কি, অ্যাডভার্টাইজাররা অনেক বেশি অ্যাড দেয়। আর সেই জন্য আমরা সেই সুযোগটা কাজে লাগাই, বাংলাদেশি 2-1টা চ্যানেল আছে যারা অ্যাড কম দেয়, বা বিশেষ করে ভারতীয় চ্যানেলগুলোর দিকে আমরা বেশি মুভ করি, ঠিক না? আপনি যদি আপনার ওয়েবসাইটে খুব বেশি পরিমাণে দেন, আপনার গুগলও এটা মনে করবে যে আসলে এর কোয়ালিটি খুব বেশি ভালো না। বা আপনি কি করবেন, আপনি যদি একটা ওয়েবসাইটে দেখেন যে চারপাশে শুধু অনেক অ্যাড দিয়ে গেছে, কন্টেন্ট নাই, তখন আপনি কি ওই ওয়েবসাইটে থাকবেন না চলে আসবেন? আচ্ছা, যদি আপনি ওইখানে একটা সার্টেন পরিমাণ সময় ওইখানে না দেন, আপনি যদি ব্যাক করে চলে আসেন, সেটাকে বলা হয় বাউন্স রেট। যদি বাউন্স রেট বাড়ে তাইলে কিন্তু আপনার অসুবিধা হবে। হ্যাঁ, তো এগুলো আসলে ক্লাস রিলেটেড প্রশ্ন করেন, আসলে সামনে আগাইতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো মোটামুটি ক্লিক থ্রু রেট, র্যাঙ্কিং ডিফিকাল্টি এবং অ্যাডভার্টাইজারের যে বিষয়টা, এটা তো আমরা বুঝেছি নাকি? আচ্ছা, এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে হোম পেজ। তো হোম পেজটা কি বলতে পারি? প্রথম যে পেজটা এই যে একটা পেজ, এটা হচ্ছে এটার একটা হোম পেজ। মানে আমরা ক্লিক করার পরে মূলত যে পেজটাতে ঢুকি সেটাই মূলত আমরা হোম পেজ বলি, বা সবসময় বিষয়টা এমন হয় না।
তো আমি বলি সেটা হচ্ছে যে আপনি ধরেন এই হাউ টু লুজ বডি ফ্যাট নিয়ে আমরা কথা বলছি। তো হোম পেজ আমরা কি বলবো, হোম পেজের সংখ্যা আমরা কাউন্ট করব হচ্ছে এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করার পরে, হ্যাঁ, যে মূলত যেই সব ওয়েবসাইট শুধুমাত্র হাউ টু লুজ এ বডি ফ্যাটের উপরে র্যাঙ্কে যেতে চাচ্ছে, তাদের মূল কন্টেন্ট বা মূল থিম হচ্ছে হাউ টু লুজ বডি ফ্যাট, সেই ওয়েবসাইটগুলোর হোম পেজ হচ্ছে ওইটা। বিষয়টা কি বুঝতে পারছি? মনে হয় না। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমার যে মাদার কিওয়ার্ডটা, ওই সেম বিষয় নিয়ে যদি অন্য কোনো গুগলের কাছে অন্য কোনো ওয়েবসাইট থাকে যে ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করার পরে আরও রেজাল্ট চলে আসতেছে, সবগুলো তো সার্চ চলে যাবে আসে, কিন্তু বিষয়টা হচ্ছে সবগুলা তো আর আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর না। এখানে অনেকেই আছে, অনেক বিষয়টা হচ্ছে যে এই যেমন এই ধরেন এইটা একটা পেজ, হ্যাঁ, এটা একটা পেজ, এটার ওয়েবসাইটটা হচ্ছে এটা। এখন কি এই ওয়েবসাইটটা কি এই পেজের উপর ডিপেন্ড করে র্যাঙ্কে আসতে চাচ্ছে? না, বিষয়টা এরকম না। আসলে সবসময় বিষয়টা এমন হয় না। অনেক সময় হয় কি, ধরেন আপনার কম্পিটিটর এখানে আসলে গুগল ওইভাবে পায়নি কাউকে কম্পিটিশনের জন্য, সেই ক্ষেত্রে রিলেটেড যেই সব বিষয়ে মনে করে সে গুগল যে এটার সাথে হাউ টু লুজ বডি ফ্যাটের সাথে এটা কোনো না কোনোভাবে রিলেটেড, সো আমি একে র্যাঙ্কে দিয়ে দিই। ধরেন বিষয়টা এমন হইতে পারে যে আপনি কোথাও যাবেন, একটা ক্রিকেট খেলার জন্য একটা টিম নিয়ে যাবেন, আপনার এলাকার টিম নিয়ে, হ্যাঁ, আপনার এলাকাতে খুব ভালো 10-11 জন বা 15 জন ক্রিকেটার আছে। কোনো কারণে দেখা গেল যে আপনার 10 জনের মধ্যে 11 জনের মধ্যে 8 জনই বিভিন্ন কারণে, ধরেন কেউ হয়তো বা জব নিয়ে দূরে চলে গেছে, কেউ হয়তো বিদেশ চলে গেছে বা কিছু, সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে 11 জন বা 15 জন যে খেলোয়াড় সবাই নাই। এখন আপনি কিন্তু ওই দিক দিয়ে কী করছেন, আপনি একটা ম্যাচ নিয়ে নিয়েছেন, তো এখন কি আপনার খেলতে হবে, তো আপনি কি করলেন যে ওইখানে কিছু ফুটবল টিমের খেলোয়াড় আছে, বা কেউ আছে ব্যাডমিন্টন খেলে, বা কেউ আছে এমনিতে আছে, আপনি এখন আপনার প্রয়োজন হচ্ছে আপনার দলটা গোছানো। আপনি কি করলেন, তাদেরকে নিয়ে আপনি ওইখান থেকে বাঁচলেন যে ওইখান থেকে সবচেয়ে ভালো কারা আছে তাদেরকে নিয়ে আপনি খেলতে গেলেন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, সেটা হচ্ছে যে আপনার ছিল বা নাই ধরেন, সেই ক্ষেত্রে আপনি আপনার টিম গোছানোর জন্য যাদেরকে পাচ্ছেন তারা খুব বেশি ভালো ক্রিকেট খেলতে পারে না, তারপরেও আপনার টিম গোছানোর সাথে আপনি তাদেরকেই নিয়ে যাচ্ছেন। এই হচ্ছে বিষয়টা, যে এখানে হাউ টু লুজ বডি ফ্যাট দেওয়ার পরে গুগল এর চেয়ে ভালো কাউরে আর পায় না, তখন লো কম্পিটিটিভ যারা আছে তাদেরকে দিয়ে একটা রেজাল্ট দিয়ে দিয়েছে। এই জন্য এরা কিন্তু আসলে আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর না, এরা অন্য বিষয়ে গুগলে র্যাঙ্ক করেছে বাই দ্য চান্স। এই গুগল যেহেতু এদের ওই কিওয়ার্ডের উপর ভালো কাউকে পায় না, সেজন্য এদেরকে এখানে এনে আপনার কম্পিটিটর বানিয়ে দিচ্ছে। সেটা অ্যাকচুয়ালি আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর না। এটা তো র্যাঙ্কিং এর বিষয়টা কি সবাই ক্লিয়ার? এখানে যে বিষয়টা আমি একটু আচ্ছা, র্যাঙ্ক এটা তো র্যাঙ্কিং এ গেল, সার্চের জন্য র্যাঙ্কে হোম পেজ 0 এর বিষয়টা কি আসলে? বিষয়টা হচ্ছে যে মাদার কিওয়ার্ডের কথা একটা কথা বলেছিলাম, তাই না? তো আমার ওয়েবসাইটের মাদার কিওয়ার্ড যেটা, সেটা কি অন্য আরেক ওয়েবসাইটের মাদার কিওয়ার্ডই হতে হবে? সেটা হয়তো অন্য ওয়েবসাইটের চাইল্ড কিওয়ার্ড হতে পারে না? সো এখানে যে হোম পেজটা দেখাচ্ছে, এরা হচ্ছে শুধুমাত্র তারাই যারা ঠিক আমার মতোই এক্সাক্ট এই কিওয়ার্ডটাকেই মাদার কিওয়ার্ড বিবেচনা করেই র্যাঙ্কে আসতে চাচ্ছে। ওকে, প্রথমে বলেছিলাম না আমি যে একজন মা আরেকজন মায়ের সন্তানের সাথে কি কম্পিটিশন করাটা মানায়, তাই না? তাহলে একজন মাদার কিওয়ার্ড, একটা মাদার কিওয়ার্ডই আরেকটা ওয়েবসাইট যে কিনা মাদার কিওয়ার্ড কে বিবেচনা করেই র্যাঙ্কে আসতে চাচ্ছে, সেই হচ্ছে আমার অ্যাকচুয়াল কম্পিটিটর, তাই না? তাহলে ব্যাপারটা দেখেন, তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে যারা কিনা এক্সাক্ট হাউ টু লুজ বডি ফ্যাট এই কিওয়ার্ডটাকেই পুরো ওয়েবসাইটের মূল কিওয়ার্ড বা মাদার কিওয়ার্ড হিসেবে টার্গেট করে আসছে, তাদের সংখ্যাটা যদি অনেক বেশি হয়, তাহলে আপনার জন্য র্যাঙ্কে যাওয়া সহজ হবে নাকি কঠিন হবে? কঠিন হবে না, কারণ তারা পুরো ওয়েবসাইটের ইফোর্টটাই দিবে এই কিওয়ার্ডটাতেই। তো বিষয়টা এটাই দাঁড়াচ্ছে, যেখানে হোম পেজ দ্বারা বোঝাচ্ছে সেই সকল ওয়েবসাইট যারা কিনা আমাদের মতোই হাউ টু লুজ বডি ফ্যাট এই কিওয়ার্ডটাকেই মাদার কিওয়ার্ড বিবেচনা করেই র্যাঙ্কে আসতে চাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে যে টপ 50 রেজাল্টস অর্থাৎ প্রথম 5টা পেজের মধ্যে কেউ নাই যারা কিনা হাউ টু লুজ বডি ফ্যাটকেই তাদের ওয়েবসাইটের মূল মাদার কিওয়ার্ড হিসেবে বিবেচনা করে র্যাঙ্কে আসতে চাচ্ছে।
ওকে, তার মানে কারা আসছে এখন? তার মানে এখন যে দেখতে পাচ্ছি সার্চ ইঞ্জিনে যারা, তারা ব্যাপারটা হচ্ছে এরা প্রত্যেকেই যে, এখন প্রশ্ন হচ্ছে আরেকটা বিষয় যে মাদার কিওয়ার্ড বিবেচনা বলতে হোম পেজ বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, আপনার ওয়েবসাইটের সবচেয়ে ইম্পর্টেন্ট পেজ কোনটা? হোম পেজ না? তাহলে আপনি আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট কিওয়ার্ড অপটিমাইজটা রাখবেন কোথায়? হোম পেজকে টার্গেট করবেন না? তাহলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে স্পাইপও বলতেছে যে যেহেতু কেউ নাই, তার মানে যারা আছে এরা যারা এসেছে অলরেডি হাউ টু লুজ বডি ফ্যাট লিখে, এরা প্রত্যেকেই হচ্ছে কারো না কারো চাইল্ড কিওয়ার্ড। তাহলে আপনি হচ্ছেন মাদার আর আপনার কম্পিটিটর হচ্ছে কারো চাইল্ড। মানে এইটার মাদার তাহলে- হচ্ছে জিরো, কিন্তু ওই দেখাচ্ছে যে টপ 50 এটা হচ্ছে অন্য কারো চাইল্ড কিওয়ার্ড। হ্যাঁ, টপ 50-তে এমন কোনো সাইট নাই যারা হাউ টু লস বডি ফ্যাটকে মাদার কিওয়ার্ড বিবেচনা করেই কাজ করে যাচ্ছে। তাহলে যে বিষয়টা কি দাঁড়াচ্ছে, তার মানে হচ্ছে আপনি একমাত্র সেই ব্যক্তি যে কিনা এই কিওয়ার্ডে মাদার কিওয়ার্ড একাই, আর অলরেডি যারা পজিশনে এসেছে এরা সবাই কারো না কারো চাইল্ড। তাহলে কম্পিটিশনটা কার সাথে হচ্ছে? একজন মাদারের সাথে অন্য অনেকগুলি চাইল্ডের সাথে। তাহলে এখানে জেতার সম্ভাবনা কার? মাদারের। আর মাদার কিওয়ার্ডটা কার? আপনার। ক্লিয়ার? যখন হোম পেজটা যত কম হবে জিরো হলে আরো ভালো। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে হোম পেজ কতগুলি হলে ভালো? এটা ম্যাক্সিমাম 3 এর বেশি যদি যায়, তার মানে ব্যাপারটা দাঁড়াবে এখন যুদ্ধ অন্য মায়ের বাচ্চাদের সাথে নয়, বরং অন্য মায়েদের সাথে। তাহলে আপনার জন্য র্যাঙ্কে যাওয়াটা কি হবে? আরো টাফ হয়ে যাবে। সো আপনাদের টার্গেটটা কি থাকবে? হোম পেজ যত কম থাকে। কথাটা কি ক্লিয়ার হোম পেজের বিষয়টা এবার? শিওর? না বুঝলে আবার বুঝাবো, অন্য উদাহরণ দিয়ে বুঝাবো। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? সিরির কম কম নেব, কিন্তু যদি বেশি হলে নেব ম্যাক্সিমাম 10। হ্যাঁ, যদি বেশি হয় তাহলে তো ব্যাপারটা হচ্ছে এখানে কম্পিটিশনটা আরো অনেকগুলি মাদারের সাথে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটাই হচ্ছে বিষয়। ক্লিয়ার? ওকে, তাহলে আরেকবার মনে হয় ক্লিয়ার হয়েছেন বিষয়টা। আচ্ছা, তারপরে যে বিষয়গুলো আরেকবার আমরা বলি। তাহলে দেখলাম যেটা, সেটা হচ্ছে যে সিটিআর বা ক্লিক থ্রু রেটটা কি বেশি হওয়া ভালো না? 2 প্লাস 2 প্লাস 2 হলেও চলবে। তার মানে কি যত বেশি হবে তত ভালো, ঠিক না? আর র্যাঙ্কিং ডিফিকাল্টিটা যত বেশি হবে তত ভালো না? আচ্ছা, যত কম হবে তত আপনার জন্য ভালো। তাহলে সেই ক্ষেত্রে 60 বা 60 কম হওয়াটাই আমরা আপাতত ভালো ধরে নেব। আর অ্যাডভার্টাইজার যত বেশি হওয়া যায় তত ভালো, আর হচ্ছে হোম পেজটা যত কম হবে তত ভালো, 0 হলে আরো ভালো। ঠিক আছে, সর্বোচ্চ আমরা 3 পর্যন্ত নেব। স্যার অ্যাডভার্টাইজার কি স্ট্যান্ডার্ড নাম্বার আছে কোনো? না, 10 প্লাস বা 10 হইলে আমরা ধরে নেব। বা যদি দেখা গেছে যে আপনি একান্তই যেই কিওয়ার্ডের উপর র্যাঙ্কে যেতে চাচ্ছেন, আপনি ভাবতেছেন যে এটাই আমার আসলে ভালো, এটা দিয়ে আমি এফোর্ট দিতে পারবো এবং এর চেয়ে ভালো আমি আসলে আর কোনো বিষয় জানি না, সেই ক্ষেত্রে আপনার 10-এর কম হইলেও আপনি কি করবেন? যেহেতু আপনি ওয়েবসাইট করতে চাচ্ছেন, তখন সেটা নিয়ে আগাবেন বাধ্য হয়ে। তবে 10 হওয়া ভালো, 10 বা 10 প্লাস হওয়া ভালো। তাহলে মোটামুটি বিষয়গুলো তো ক্লিয়ার হলো। তাহলে এখানে আমরা স্পাইফুতে কয়টা বিষয় খেয়াল করব? কি কি? সিটিআর, র্যাঙ্কিং, আচ্ছা অ্যাডভার্টাইজার আর হোম পেজ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এভাবে প্রত্যেকটা কিওয়ার্ডকে এনে এভাবে পরীক্ষা করে দেখব। ঠিক আছে, এখন দেখা গেল যে আমি এরপরও আসলে বুঝতে পারছি না যে আমার কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করা বা সামনে আগানোটা ভালো হবে। আমার কাছে যে 5টা বা 7টা কিওয়ার্ড নিয়ে কাজ করছি, প্রত্যেকটাতেই মনে হচ্ছে যে কাছাকাছি। আমি কনফিউজড যে আসলে এর মধ্যে থেকে কোনটা ভালো হবে। আমি আরও আসলে পরিষ্কার ধারণা চাচ্ছি এটার অন্য কোনো ওয়ে আছে কিনা। আছে, এটা জানেন কেউ? আছে, আসলে অন্য আরও ওয়ে আছে যেটার মাধ্যমে আমরা একে আরও বেশি পরীক্ষা করে দেখতে পারি যে কোন কিওয়ার্ডটা আমাদের জন্য ভালো হবে। তো আমরা আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে এই যে টুলটা, এই টুলটা কিন্তু শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চেরই টুল নয়, এটা কম্পিটিটর অ্যানালাইসিসেরও একটা টুল। ওকে, কম্পিটিটর অ্যানালাইসিস কি, যেটা আমরা পরবর্তীতে ক্লাসগুলিতে আসবো। তার আগে বলে রাখি, নিচে কিছু আরো ভালো ভালো টুল ওরা আপনাকে, ভালো ভালো কিওয়ার্ড আপনাকে প্রোভাইড করবে। ওই যে দেখেন কিছু কিওয়ার্ড দিচ্ছে, আর সব দিচ্ছে না, কারণ বাকিগুলো দেখতে হলে আপনার টাকা দিয়ে টুলটা নিতে হবে। তো এভাবে আপনি আরো কিছু টুল, কিছু কিওয়ার্ড এখান থেকে নিতে পারবেন। এখন একটা বিষয় হচ্ছে যে প্রবলেমটার সম্মুখীন আপনি হবেন,
এটা সম্মুখীন হওয়ার আগে আমি আপনাকে জানিয়ে দিই, সেটা হচ্ছে যে কিছু কিছু কিওয়ার্ডে যখন আপনি ইনপুট দিবেন সে বলবে এই ডেটা নাই, অর্থাৎ এখানে কিছু ইনফরমেশন থাকবে না, তখন কি করবেন? তখন তো আপনি টেনশনে পড়ে যাবেন, তাই না? আচ্ছা, যদি বিষয়টা হচ্ছে এরকম যে ওইটার সার্চ ভলিউম হয়তো কম হওয়ার কারণে স্পাইফুড ডাটাবেজে নাই, ওকে? আচ্ছা, সো যেহেতু ডাটাবেজে নাই তাহলে আমি ওই কিওয়ার্ড নিয়ে কাজ না করি। আর যদি একান্তই কোনো কাজ করতে হয়, কারণ কোনো বায়ার আপনাকে কাজ দিয়েছেন, কি করবেন? সেক্ষেত্রে সমাধানটা বলি। সেক্ষেত্রে তো তাহলে আপনার সিটিআর জানার কোনো ওয়ে নাই, ক্লিক রেট কত জানার কোনো ওয়ে নাই। ওয়েবসাইট, আমার নিজের ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন, এখানে আপনি আমার ওয়েবসাইট নিয়েও কাজ করছি, আমি চাইলে আমার ওয়েবসাইট নাই আমি বায়ার নিয়ে কাজ করছি, একই। এখন কি আমি এই জিনিস এই মুহূর্তে আমরা যা শিখছি মূলত আপনি আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে কি করবেন, পাশাপাশি পাশাপাশি যে কারো হতে পারে, মূলত বুঝাচ্ছি আমরা আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে, এবং অবশ্যই সেটা অ্যাডসেন্স ওরিয়েন্টেড, এটা একটু পরে আসবো। আচ্ছা, আরেকটা বিষয় যেটা এখন প্রশ্ন হচ্ছে, যদি এখানে কোনো রেজাল্ট শো না করে তাহলে তো আপনি ক্লিক থ্রু রেট কত দেখতে পারবেন? আপনি র্যাঙ্কিং ডিফিকাল্টি কত কিছুই তো দেখতে পারবেন না, তাই না? ওই ক্ষেত্রে সমাধান কি? হ্যাঁ, ওই ক্ষেত্রে সমাধান আছে। ওই ক্ষেত্রে ক্লিক থ্রু রেট যদি কোনো কিওয়ার্ডের জানা না থাকে তাহলে স্ট্যান্ডার্ড হিসেবে ওটাকে ডিফল্ট ভাবে ধরতে হয় 1.5% হচ্ছে তার ক্লিক থ্রু রেট, মনে থাকে যেন। হ্যাঁ, ধরে নিতে হবে যে তার ক্লিক থ্রু রেট যেহেতু আমার জানা নাই, তাহলে আমি সেটাকে অ্যাভারেজে 1.5% ক্লিক থ্রু রেট ধরতে পারি, ওকে? আচ্ছা, এরপর হচ্ছে যে ওই ক্ষেত্রে তো র্যাঙ্কিং ডিফিকাল্টি দেখারও সুযোগ নাই, তাহলে কি করব? আচ্ছা, র্যাঙ্কিং ডিফিকাল্টিটা যেহেতু ওই ক্ষেত্রে দেখার সুযোগ নাই, এটার জন্য আমরা অল্টারনেটিভ একটা টুল ইউজ করতে পারি, সেটার নাম হচ্ছে মোজ টুলবার। আমরা হয়তো বা পরবর্তী ক্লাসে আমরা দেখতে পাবো যে মোজ টুলবারের মাধ্যমে কিভাবে আমরা র্যাঙ্কিং ডিফিকাল্টিটা দেখতে পারি। বলে রাখা ভালো যে এই টুলটাতে এই কিওয়ার্ডে র্যাঙ্কিং ডিফিকাল্টি দেখাচ্ছে যে কতটা কঠিন হবে আপনার জন্য, হ্যাঁ? তো 54 দেখাচ্ছে। এখন অন্য টুলে হয়তো বা এটা 54 দেখাবে না, দেখাবে হয়তো বা 28, কথার কথা। এই জন্য আপনি আবার মানে ওরিড হয়ে যান না যে ব্যাপার কি, এখানে 54 ওখানে 28 কেন। এটা কারণটা একটু বলি। ধরেন আপনার পরীক্ষার খাতা, এটা ওই খাতাটা মূল্যায়ন করার জন্য দুইজন টিচারের কাছে দিলাম। এক টিচার সেটাকে দিতে পারে, আপনাকে মার্কস দিতে পারে 70, আর এক টিচার আপনাকে 80 দিতে পারে। দুইজনকে একদম 70 দিবে? এমসিকিউ হইলে আলাদা কথা, ওখানে তো নাম্বার কম বেশি দেওয়ার সুযোগ নাই। কিন্তু যদি রিটেন হয় তাহলে কারো কাছে খাতা দিলে 70 হবে, কারো কাছে মনে হবে আমি 80 পাওয়ার যোগ্য। তো একইভাবে এই টুলে তাদের অ্যালগরিদম থেকে তাদের কাছে মনে হচ্ছে এটা 54, অন্য টুল তাদের অ্যালগরিদম থেকে সেটাকে হয়তো ভাবতে পারে যে এটা 30। সো আপনাকে যেটা করতে হবে, যদি আপনি ধরেন 5টা কিওয়ার্ড রিসার্চ করছেন, সেই ক্ষেত্রে র্যাঙ্কিং ডিফিকাল্টি এখন একটা যদি স্পাইফু দিয়ে স্কোরিং করেন আর একটা মোজ দিয়ে করেন তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। এই জন্য র্যাঙ্কিং ডিফিকাল্টিটা আপনি যে কোনো একটা টুল দিয়েই সবগুলোর র্যাঙ্কিং ডিফিকাল্টিটা স্কোরিং করবেন। আমার কথাটা কি ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ, একটা দিয়ে র্যাঙ্কিং ডিফিকাল্টি যদি ধরেন 5টা কিওয়ার্ড, তাহলে 5টাই হবে স্পাইফুর অথবা 5টাই হবে মোজের, তাহলে ট্রু জাজমেন্টটা হবে। আর যদি একটা মোজের একটা স্পাইফুর, তাহলে জাজমেন্টটা অ্যাকচুয়াল হবে না। ক্লিয়ার বিষয়টা? সো যদি কারণে কোনো কিওয়ার্ডে রিপোর্ট না পান, এটা নিয়ে ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ নাই। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যদি কোনো কিওয়ার্ডে রিপোর্ট না পান, ওরাই বলে দিবে যে আগামী 1 তারিখে আমাদের ডেটাবেজে আপনার এই কিওয়ার্ডটা রিপোর্ট ইনক্লুড হয়ে যাবে, ওকে? হ্যাঁ, তারা প্রতি মাসের 1 তারিখে যদি কোনো কিওয়ার্ড নতুন না থাকে এবং ওটা ইনপুট দেওয়া হয়, তাহলে ওটা পরের মাসে তারা দেখানো শুরু করে, এটা থাকে ওইভাবে পরে এরকম ভাবে আসবে। এরপর আসেন হোম পেজ। হোম পেজও তো দেখতে পারবেন না, তাই না? তো হোম পেজ দেখতে পারবেন না, ওই ক্ষেত্রে কি করবেন? ম্যানুয়ালি দেখেন যে কোনো ওয়েবসাইটের শুধু হোম পেজ এসেছে কিনা। যেমন শুধু যদি এই কথাটা লেখা থাকতো, এগুলি না থাকতো, তাহলে বুঝতাম কি যে এটা হোম পেজ চলে এসেছে। তো আমি কি করব? 50টা রেজাল্ট পর্যন্ত দেখবো যে শুধু কোনো হোম পেজ চলে এসেছে কি না। আমার কথা কি ক্লিয়ার যে হোম পেজ কি বুঝতে পেরেছেন? ধরেন শুধু লেখা থাকবে এরকম www.livestrong.com, হ্যাঁ এতটুকু এসেছে, এখানে আছে কোনো হোম পেজ পাওয়া যাচ্ছে না, তাই না? তো ওই ক্ষেত্রে যেহেতু স্পাইফুতে রিপোর্ট নাই, সমস্যা কি? এবার ম্যানুয়ালি দেখেন। ক্লিয়ার বিষয়টা? আর অ্যাডভার্টাইজারটা কিভাবে করবেন? অ্যাডভার্টাইজারটা যেহেতু আপনি ওই অ্যাডভার্ট টুলে কিন্তু দেখাচ্ছে হাই, মিডিয়াম, লো। এছাড়া আপনারা কালকে খেয়াল করেছেন কিনা, যখন আমি এটাকে প্ল্যানে অ্যাড করার পরে যখন ডাউনলোড করেছি, তখন কিন্তু ওখানে একটা পার্সেন্টেজ দেখিয়েছিল 0.5, 0.8 ছিল না? তো সেই ক্ষেত্রে আপনি পয়েন্টটা দিয়েও ডিসিশনটা নিতে পারেন। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে কি যদি কোনো ডেটা এই স্পাইফুতে না পাওয়া যায়, তা এই জন্য কি কোনো মানে
মানে উদ্বিগ্ন হওয়ার কোনো বিষয় আছে? নাই, ঠিক আছে, এটা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এরপরে যেটা করতে হবে আমাদের, এখন আমরা টেমপ্লেটে যাব। টেমপ্লেটে এস্টিমেটেড আর্নিং আছে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এস্টিমেটেড আর্নিংটা দেখান। আর বিষয়টা হচ্ছে যে ওইভাবে যদি ডাটা না পাওয়া যায়, মোটামুটি একটা অ্যাভারেজ ধারণা করে নেওয়া যায় যে আসলে ওইটার সম্বন্ধে গুগলের কাছে অত বেশি ইন্ডেক্স নাই। তো সো এই ব্যাপারে আসলে খুব বেশি অরিড না হয় আসলে ভালো আসলে। তো এখন বিষয়টা আসতেছে যে আমরা তো মোটামুটি ধারণা পাইলাম যে 3টা স্টেপে আসার পরে সিটিআর, র্যাঙ্কিং ডিফিকাল্টি, অ্যাডভার্টাইজার, হোম পেজ সবই পেলাম। এখন এরকম একটা প্রশ্ন আসতে পারে না যে আমি যে আসলে একটা ওয়েবসাইট করব সেটা দিয়ে আমার আসলে কি পরিমাণ ইনকাম হতে পারে? সেটা তো বোধহয় এরকম প্রশ্ন কি কারো মনে আছে যে আমি একটা ওয়েবসাইট করব, এটা দিয়ে আমার কিরকম আর্ন হতে পারে? এরকম প্রশ্ন আসলে আপনাদের না থাকলেও আমার আছে আসলে। সেটাই যে আমরা এখন সেটাকে আসলে সেটাও আসলে করতে পারি, যে সেটাও আমরা একটা আসলে কাউন্ট করে দেখব এখন যে একটা ওয়েবসাইট দিয়ে আসলে আমরা সম্ভাব্য কি পরিমাণ আর্ন করতে পারি মান্থলি বা ডেইলি। এটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, কিওয়ার্ড রিসার্চের অংশ। হ্যাঁ, এটা কিওয়ার্ড রিসার্চই অংশ। কারণ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করলেন আপনি এমন একটা বিষয়ে যে সেইটা নিয়ে ওয়েবসাইট করলেনও, দেখলেন সেটা মাস শেষে আপনার $20 আর্ন হয়েছে, তখন আপনি টাকা পয়সা খরচ করে, সময় খরচ করে যখন একটা ওয়েবসাইট করলেন, দেখলেন এই অবস্থা, তখন কি ভালো লাগবে? না। তো সেই ক্ষেত্রে আমরা তার ওয়েবসাইটটা দিলো এসইও করার জন্য, সেইখানে আপনার ওইখানে আপনার আর এস্টিমেটেড আর্নিং কত হতে পারে সেটা দরকার নাই। এখানে প্রশ্ন আছে, যদি আপনাকে বায়ার বলে যে আমার আসলে কিরকম সম্ভাব্য আর্ন হতে পারে সেটা দেখাও, তখন সেটা আপনার করতে হবে, সেটা কোয়েরির উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা করার জন্য আমরা একটা ক্যালকুলেটর ইউজ করব। ADS AdSense calculator. কেটে দিই। Yes. চলে আসবে ব্যবহার করা হয়। নেট অনেক স্লো। কাইটা আবার দিই। Let's see. Yes, mucho. অ্যাডসেন্স ক্যালকুলেটর ইউজ করার জন্য আমরা আসলে লিখব গুগল অ্যাডসেন্স ক্যালকুলেটর অথবা স্মল এসইও টুলসে গেলে ওইখানে অ্যাডসেন্স ক্যালকুলেটর লেখার পর আপনার একটা ভিউ চলে আসবে।
সেটা হচ্ছে আপনার এরকম ভিউ চলে আসবে। এখানে আমরা যেটা দেখা আছে ডেইলি পেজ ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট এবং সিপিসি, কস্ট পার ক্লিক, এই তিনটা জিনিস ইম্পোর্ট দেওয়ার পরে আমরা এখানে আমাদের এস্টিমেটেড আর্নিংটা কীরকম হবে সেটা বের করতে পারবো। তো এখানে আমরা ডেইলি পেজ ইমপ্রেশনটা কি সেটা একটু বুঝে নিই। সেটা হচ্ছে এখানে একটা কিওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো রেজাল্ট চলে আসছে না, হ্যাঁ 27100। এখানে এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। এখন এটাকে আপনি যদি 30 দিয়ে ভাগ দেন, অ্যাভারেজে আমরা 30 ধরে নেব, 30 দিয়ে ভাগ দিলে যেই অ্যামাউন্টটা পাবো সেটা হচ্ছে কি ডেইলি পেজ ইমপ্রেশন। এখন একটু দেখেন তো 27100কে 30 দিয়ে ভাগ করলে কত হয়, কেউ একজন? আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে। সেটা হচ্ছে যে এই আপনার পার্সেন্টেজটাকে আমরা যে অ্যামাউন্টটা পেয়েছি এখান থেকে আমরা ধরেন যদি আমরা ফার্স্ট পজিশনে থাকি সেই ক্ষেত্রে আমাদের ভিজিটর পাওয়ার চান্সটা একটু বেশি। আমরা এখানে ধরে নিলাম 40% আমরা ভিজিটর পাবো। সেই ক্ষেত্রে 27100-র 40% কত হয় একটু কাইন্ডলি একটু দেখেন কেউ। পয়েন্ট 27100 ইন্টু 40%, এটা কত হইলো? 10840। আচ্ছা 10840, তাহলে এখানে আসলো কত আপনার 10840 জন আমরা কি প্রথমে এখান থেকে পেলাম। এখন এখান থেকে আমরা কি পরিমাণ আর্ন করতে পারবো আসলে সেটা হচ্ছে আপনার এখানে যে কিওয়ার্ড প্ল্যানারে দেওয়ার পরে আমরা তো এখানে একটা অ্যামাউন্ট পাবো, সার্চ ভলিউমটা কেমন হবে। সেখান থেকে আমরা কি সব ভিজিটর একটা ওয়েবসাইটে ঢুকবে, যদি পজিশনে আপনার 1 বা 2 থাকে সেই ক্ষেত্রে আমরা ধরে নিলাম 40% আমরা ভিজিটর পাবো, তাহলে 27100-র 40% হবে, তাই না? আপনি কম ধরেন, আমরা আসলে মানে বেশি ধরলাম আর কি, 30% ধরতে পারেন, 25% ধরতে পারেন, পজিশনের উপর ডিপেন্ড করবে এটা। সবাই তো আর ঢুকবে না আসলে, আপনার 100 জন ক্লিক করলে কি সবাই একটা ওয়েবসাইটে ঢুকবে, তা তো না। এখানে আমরা পজিশনে যদি আমরা ধরে নিলাম 1 নম্বরে আছি আমরা, সেই ক্ষেত্রে আমরা বেশিটা ধরলাম, কম ধরতে পারেন, কম ধরলে অ্যামাউন্টটা কম আসবে। সেক্ষেত্রে 40% ধরার পরে আমাদের আসছে কত, 10840 সম্ভবত। এই 10840 এটা হচ্ছে কি মান্থলি সার্চ ভলিউম। এখানে আপনার মান্থলি সার্চ পাচ্ছি আমরা। এখানে আছে কি ডেইলি পেজ ইমপ্রেশন। তাহলে 1 মাসে যদি হয় 10840, তাহলে একদিনে কীরকম হবে, এটাকে আমরা 30 দিয়ে ভাগ করব। 10840 ভাগ হচ্ছে 30, কত ভুল হয়েছে, 10840 ভাগ 30 কত আসে, 361। আচ্ছা, তো আমরা এখানে কত দেব, 361। আচ্ছা, এখানে আছে আপনার হচ্ছে ক্লিক থ্রু রেট, CTR। ক্লিক থ্রু রেটটা আমরা পাবো কত, কোথায়, এখানে দেখেন একটা রেট আছে, এখানেও পাবো আমরা। আবার স্পাইফুতে আমরা দেখি একটু। আচ্ছা, স্পাইফুতে আছে কত, 3%। এখন 3%-এর আমরা যেহেতু ওইটাতে আমরা 40% ধরেছি, এখানে আমরা 30% ধরে নেব। যে এখানে ক্লিক থ্রু রেট আছে তার 30% আমরা পাবো। 30% বলতে এই বিষয়টা একটু ব্যাখ্যা করতে হয়। সেটা হচ্ছে ক্লিক থ্রু রেট যা, তার একটা অনেক মানে অ্যামাউন্ট গুগল এটা রেখে দেয়। আর এই ক্লিক থ্রু রেটটা আসলে কান্ট্রি বেসিস এবং ডিভাইস বেসিসে ডিপেন্ড করে। ইউরোপে আমেরিকা থেকে আচ্ছা, সেটা হচ্ছে যে এখানে একটা অ্যামাউন্ট আর কি গুগল রেখে দেয়। সেজন্য আমরা যেহেতু বাংলাদেশ থেকে আসি, সেখানে আমরা 30% পরিমাণ আমরা এটা ধরে নেব। তাহলে 3%-এর 30% করলে কত হয়? আচ্ছা, একটা আমি বলি সেটা যে
আপনার যে এখানে যে একটু আমি কান্ট্রিটা একটু চেঞ্জ করব, এখানে অল লোকেশনস আছে, এখান থেকে আমি ইউএসএ নিব, যেহেতু আমার টার্গেট হচ্ছে ইউনাইটেড স্টেটস থেকে ভিজিটর আনা, তাই না? সো আমি প্রথম ইউনাইটেড স্টেটস নিচ্ছি, নেওয়ার পরে আমি ধরে নিচ্ছি যে আপনি এই কিওয়ার্ডটাতেই, মানে এই কিওয়ার্ডটা ভালো, ওকে, মোটামুটি 3টা স্টেপস গেলেন এবং সব কিছু ওকে ছিল। তো এখন সব কিছু ওকে থাকলে তো হবে না, যদি আপনার এস্টিমেটেড আর্নিংটা সঠিক না হয়, যদি এটা আপনার যে ডিমান্ড সেই ডিমান্ডকে ফুলফিল করে না, তাহলে ওই কিওয়ার্ড ভালো হলেও ভালো না, তাই না? তো এখন দেখেন যে ইউনাইটেড স্টেটস থেকে এই কিওয়ার্ডে 14,800 জন সার্চ করে থাকে মাসে অ্যাভারেজে, তাহলে 14,800 ভিজিটর। এখন আমরা এই কিওয়ার্ডে, যেহেতু আমরা এই কিওয়ার্ডে এসইও করতে চাচ্ছি, আমাদের সবসময় টার্গেটটা থাকবে সার্চ ইঞ্জিনে 1 নম্বর পজিশনে যাওয়ার, তাই না? বিষয়টা তো এরকমই হবে না, মানে 1 নম্বর পজিশনে যাওয়ার জন্যই তো এত আয়োজন, এত কিওয়ার্ড রিসার্চ করা, এত কিছু করা, তাই না? তো আমরা আশা করতেই পারি এক সময় আমরা এই 1 নম্বর পজিশনে হয়তো যেতে পারবো। আচ্ছা, যদি যেতে পারি তাহলে এক্সপার্টরা বলে থাকেন যে যারা 1 নম্বর পজিশনে থাকে তারা টোটাল যে সার্চ ভলিউম, অর্থাৎ যত মানুষ সার্চ করে সেই ব্যক্তিদের প্রায় 40%-এরও বেশি ভিজিটর ওই ব্যক্তি পায়, ওই ওয়েবসাইট পায়। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের কি অন্তত 40% ভিজিটর পাওয়ার একটা পসিবিলিটি আছে না? আছে। এই জন্য আমরা কি করবো, 14,800 এই ভিজিটরের আমরা ধরে নিচ্ছি 40% ভিজিটর আমরা পাবো যদি আমরা র্যাঙ্কে যেতে পারি, 1 নম্বর পজিশনে যেতে পারি। তাহলে 14,800 আপনার গিয়ে আমরা 40%, তো এখন ব্যাপারটা আমরা একটু কম ধরবো, কারণ আমরা তো আর শিওর না যে 1 নম্বর পজিশনে থাকতে পারবো, হতে পারে আমরা 2 বা 3-এ থাকতে পারবো, তাই না? বিষয়টা এরকম হয়। সো আমি এটাকে 30% ধরছি, একটু কমিয়েই ধরছি, 30% ভিজিটর আমি পাবো। তাহলে 14,800 আমি যদি 30% ভিজিটর আনি, তাহলে 14,800 ইন্টু 30% কোথায় যেন পার্সেন্ট, 4,440 জন ভিজিটর আমি কত দিনে পাবো? এক মাসে পাবো, তাই না? এখন তাহলে আমার প্রতিদিন তাহলে কতগুলো ভিজিটর পাবো? আমি 148 জন। আচ্ছা, এখন যদি 148 জন ভিজিটর আমার ওয়েবসাইটে আসে, তাহলে অন্তত 148টা পেজ ইমপ্রেশন তো হবে। ইমপ্রেশন কি? মানে পেজ লোড হওয়া। অন্তত 148 জন ভিজিটর আসলে 148 বার পেজ লোড হবে না? পেজ লোড হলে কি হবে? অ্যাডও তো লোড হবে, তাহলে অ্যাড দেখবে না? তো সেই পেজ ইমপ্রেশনটাই হচ্ছে এখানে আমরা বসাবো। তো কত? 148। তো আমি এখানে 148 লিখবো। এখানে বলে রাখা ভালো যে আমাদের বেশ কিছু টুল আছে, যেমন আরো একটা টুল আছে যার নাম হচ্ছে এই টুলটা, আমরা এটা দিয়ে একটু ট্রাই করবো। একটু যাই, তো আমরা যে কোনো টুলই ব্যবহার করতে পারি, এটা ব্যবহার করতে পারি, এটা আরো অসংখ্য টুল আছে। তো আমি আপাতত ধরেন এটাই ব্যবহার করলাম, কথার কথা। তো এটা যদি ব্যবহার করি তাহলে আমার অন্তত প্রতিদিন কি 148টা ভিজিটর তো আসছে, তাই না? আচ্ছা, ব্যাপারটা কি এরকম হবে যে 148 জন ভিজিটর আসবে আর ওই পেজ ছাড়া আর কোনো পেজেই আপনার যাবে না? এটা কি আরো তো অনেকেই হতে পারে যে একাধিক পেজ ব্রাউজ করবে, তাহলে ইমপ্রেশন কি আরো বেশি হবে না? তো আমরা মিনিমামটা ধরলাম, তাহলে 148 পেজ ইমপ্রেশন হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু লিখে নাই যে পেজ ইমপ্রেশন কি এটা ডেইলি না মান্থলি। যদি আপনি এই টুল ব্যবহার করেন তাহলে এই টুল এখানে ডেইলি নয়, এখানে মান্থলি ইনপুট দিতে হবে। আর যদি আপনি অন্য কোনো টুল ব্যবহার করেন, ফর এক্সাম্পল আপনি যদি এই টুল ব্যবহার করেন বা যদি এই টুল ব্যবহার করেন, সেক্ষেত্রে বিষয়টা ভিন্ন হবে। অর্থাৎ আমি যাচ্ছি, আচ্ছা তাহলে আমি যেহেতু এটা ওদের অপশনটা চেঞ্জ হয়েছে, তো আমি এটা ব্যবহার করছি আপাতত, ওটা বাদ দিয়ে। তো এখানে লেখা আছে যে ডেইলি পেজ ইমপ্রেশন, তাহলে 148 দিলাম। তারপর হচ্ছে ক্লিক থ্রো রেট, ক্লিক করার চান্স কতটুকু, তাই না? সে কত দেখেছিলাম? 3%। তাহলে আমি এখানে 3 লিখছি, ওকে, 3 পয়েন্ট দিয়ে দিচ্ছি। আর সিপিসির কথা যেটা বলছিলেন উনি, সেটা হচ্ছে যে সিপিসি যেটা সাজেস্টেড বিড, অর্থাৎ ওই কিওয়ার্ডে সাজেস্টেড বিড কত? এই অ্যামাউন্ট, তাই না? এখন আমি ধরে নিচ্ছি যে এই অ্যামাউন্টের একটা পোর্শন আমি কি গুগলের থেকে পাবো। তাহলে আমি ধরে নিচ্ছি যে আমি এটার হচ্ছে 40%
গুগল আমাকে দিবে, আমি ধরে নিচ্ছি। কেন 40% ধরে নিচ্ছি? কারণ এটা তো ডিভাইস, বিভিন্ন ডিভাইস লোকেশনের উপর ডিপেন্ড করে বিষয়টা। এছাড়া আপনার অ্যাড প্লেসমেন্টের ব্যাপার থাকে। তো আমি ধরে নিচ্ছি যে অ্যাডসেন্স আমাকে 40% এই অ্যামাউন্টের পে করবে। তাহলে এটার 40% কত হচ্ছে? মনে হয় $2.40 or $2.50 মতো মনে হয়, তাই না? এরকম হবে। আচ্ছা, আমি ক্যালকুলেট করছি না, আমি জাস্ট এখানে লিখে দিই। তাহলে 2.5 লিখে দিচ্ছি, 2.50। ওকে, ক্লিয়ার? এই বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। এইবার আমরা এখানে ক্যাপচা কোডটা দিতে হবে, লেখা আছে চাঙ্ক, CHUNK, ঠিক আছে না? এবার দেখি তো ক্যালকুলেট করে। আচ্ছা, তো আপনাকে দেখাচ্ছে ডেইলি আর্নিং $11 আর মান্থলি আর্নিং হচ্ছে $333, তাই না? মান্থলি আর্নিং এটা দেখবো আমরা। এটা তো বোঝা যাচ্ছে যে যদি এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতে পারি তাহলে আমাদের একটা এস্টিমেটেড আর্নিং, নট এক্সাক্ট, এস্টিমেটেড, প্রক্সিমেট। সো প্রক্সিমেট একটা আর্নিং যেটা হচ্ছে $333, যেটাকে আপনি বাংলা কারেন্সিতে এখন কনভার্ট করেন কত হয়? একটু কম ধরেন, কারণ এখানে ট্যাক্স থাকবে, ভ্যাট থাকবে, অনেক কিছু থাকবে। 70 ধরেন না আপনি, তো 70 দিয়ে যদি একটু ক্যালকুলেট করেন তাহলে একটা বাংলা কারেন্সিতে একটা অ্যামাউন্ট আসে, তাই না? সো আমরা একটা আশা করতে পারি যে এই কিওয়ার্ডটা নিয়ে যদি কাজ করি, শুধু একটা কিওয়ার্ডে যদি আমরা ভালো করতে পারি তাহলে আমার এরকম একটা অ্যামাউন্ট আনা সম্ভব। আর নিশ্চয়ই আপনি একটা কিওয়ার্ড নিয়ে পড়ে থাকবেন না, আপনি অনেকগুলো কিওয়ার্ড নিয়ে পড়ে থাকার চেষ্টা করবেন। নিশ্চয়ই একটা ওয়েবসাইট নিয়ে পড়ে থাকবেন না, অসংখ্য ওয়েবসাইট নিয়ে পড়ে থাকবেন। তো যাই হোক, আমি আশা করছি আপাতত অ্যাজ এ বিগিনার আপনি একটা নিয়ে পড়ে থাকবেন। ওকে, সো আমরা কি তাহলে এই যে আর্নিংটা, বলে রাখা ভালো যে এই আর্নিংটা হচ্ছে শুধুমাত্র যদি আপনার ওয়েবসাইটটা থেকে অ্যাডসেন্সের মাধ্যমে আর্ন করেন সেই আর্নিং, অন্য কোনো আর্নিং কিন্তু না এটা। ওকে, এটা যদি অ্যাডসেন্স ব্যবহার করেন তাহলেই। এখন অ্যাডসেন্স আপনি গুগলের কাছে চাইলেই দিয়ে দিবে না। এই অ্যাডটা যদি আপনি পেতে চান তাহলে আপনার ওয়েবসাইটটা হতে হবে কিছুটা কোয়ালিটি সম্পন্ন। ওকে, তো যেহেতু আমরা এসইও শিখছি, আমরা আশাই করতে পারি যে আমরা সেই জায়গাতে কোয়ালিটিটা আমরা এনশিওর করতে পারবো। তাহলে যদি আপনাকে বলা হয় আপনি যে কোনো কিওয়ার্ডে, অ্যাডওয়ার্ডের যে কোনো কিওয়ার্ডের এস্টিমেটেড আর্নিং কি বের করতে পারবেন? পারা যাবে নাকি যাবে না? হ্যাঁ, কে পারবে না বলেন একটু? যে পারবেন না বলেন, সমস্যা নেই। আমি ফার্স্ট এড ধাপটা ঠিকমতো বুঝতে পারেননি? আচ্ছা, ফার্স্ট এর ধাপটা কোনটা? এই আর্নিং এর ক্ষেত্রে যে বিষয়টা, এই পেজটা ডেইলি পেজ ইমপ্রেশন ক্যালকুলেটরটা যখন শুরু করে। আচ্ছা, ক্যালকুলেটর এখানে আমরা প্রথমে এইটুকু বুঝছি, হ্যাঁ। পরে বুঝছি, এর আগে একটু বুঝছি। 148 কিভাবে আসলো সেটা? মানে একদম ফার্স্ট যখন ক্যালকুলেটরটা মানে আসতেছিল না, তারপরে যখন আসলো মানে কিন্তু আপনি জাস্ট এত চিন্তা করতে হবে না, আপনি এখানে একটু নেটে প্রবলেম থাকার কারণে জাস্ট আসতেছিল না। এই অ্যাড্রেসে চলে যাবেন, এই অ্যাড্রেস, এবং এই অ্যাড্রেসে গেলেই এই ক্যালকুলেটরটা পেয়ে যাবেন, অথবা এই ক্যালকুলেটরও ব্যবহার করতে পারেন। এই ক্যালকুলেটর বলে রাখা ভালো, এই ক্যালকুলেটর আর এই ক্যালকুলেটরের মধ্যে পার্থক্য কি? এইটাতে পেজ ইমপ্রেশন দিতে হয় ডেইলি, তার মানে 30 দিয়ে ভাগ করতে হবে। আর যদি আপনি এই টুল ব্যবহার করেন তাহলে পেজ ইমপ্রেশন একটু বলতে দেন। আর যদি এটা ব্যবহার করেন তাহলে মান্থলি হবে, সেই ক্ষেত্রে 30 দিয়ে ভাগ করতে হবে না। এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার, নাহলে হিসাব কিন্তু গরমিল হয়ে যাবে। এবার বলুন কি বলতে চাইছেন? হ্যাঁ বলুন। বলছি যে এই অ্যাড্রেসটা দিয়ে ফার্স্ট ক্যালকুলেটরটা আনতে হবে, তারপর আমি আগের ওই তথ্যগুলো থেকে, আগের ডাটাগুলো থেকে এখানে নিয়ে এটা ফিল আপ করব। আপনাকে জাস্ট এই লিংকটা গ্রুপে দেওয়া হবে, আপনি এই লিংকে গিয়ে এইটা পেয়ে যাবেন। আর কোথায় কি ইনপুট দিবেন এই বিষয়টা তো বুঝতে পেরেছেন। ওকে, তাহলে কি আমরা পারবো যে কোনো অ্যাডসেন্সের ক্যালকুলেটর আর্নিং, এস্টিমেটেড আর্নিং বের করতে পারা যাবে? পারা যাবে অবশ্যই। আর আমি তো একটা গ্রুপে একটা ডকুমেন্টস দিবই, হ্যাঁ, এখানে একেবারে এক্সাম্পল সহ দিব। সো না পারার কোনো কারণই নাই। আর তারপরেও যদি না পারেন, আগামী ক্লাসে আমরা সেটা নিয়ে আবার আলোচনা করব। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট আমরা দেব, যেটা একটা টেমপ্লেট থাকবে। সেই টেমপ্লেটটাতে আপনাদের কাজ করতে হবে। তো সেই টেমপ্লেটটা একটু দেখাচ্ছি।
এই টেমপ্লেটটা আপনাদের গ্রুপে আসলে সরবরাহ করা হবে। এই টেমপ্লেট দিয়ে আপনাদের আসলে হোমওয়ার্ক থাকবে। এখানে আপনারা যেই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করবেন সেখানে এই 4টা ঘরে কিওয়ার্ডেরগুলো ইনপুট দিবেন। তারপরে ওইখানে আপনি ওই সার্চ ভলিউমটা দিবেন। সার্চ ভলিউমটা দেওয়ার পর সিপিসিটা দিবেন। কোত্থেকে পাবেন সেটা কি বলতে হবে এবার? সাজেস্টেড বিটটাই কিন্তু সিপিসি হচ্ছে সাজেক্টিভ। এটা ওই যে আপনি ডলার দেখাচ্ছিল। অ্যাডওয়ার্ডে পাবেন, আবার ইসেও পাবেন, স্পাইফুতেও পাবেন। আচ্ছা, এরপরে সিটিআরও পাবেন। এখন এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করেছি এখানে সেই আপনি পাবেন। হ্যাঁ, এরপর হচ্ছে কি মাই এক্সপেক্টেড মান্থলি সার্চ ভলিউম আছে, এটা যেটা সার্চ ভলিউম আসবে তার 30% আমরা নিয়ে নেব। এরপরে অ্যাডসেন্স ক্যালকুলেটর ইউজ করে আমরা এস্টিমেটেড আর্নটা বের করব। তারপর অ্যাডভার্টাইজের সংখ্যা এখানে দিতে হবে, কতজন অ্যাডভার্টাইজার আছে, 10, 20, 30 যা থাকে এইভাবে। এরপরে র্যাঙ্কিং ডিফিকাল্টিটা এটা আমরা কোথায় পাবো? স্পাইফুতে পাবো। এরপরে অ্যাকচুয়াল কম্পিটিটরটা আমরা দেবো। অ্যাকচুয়াল কম্পিটিটরটা কি আপনারা বের করতে পারেন? আচ্ছা, অ্যাকচুয়াল কম্পিটিটরটা বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরেন এই হচ্ছে আমাদের কিওয়ার্ডটা। এই কিওয়ার্ডটা আমরা এখানে প্লেস করার পরে এখানে আমরা সামনে যে জিনিসটা দিব অল ইন ইউআরএল বা অল ইন টাইটেল। এরপরে আমরা ইনভার্টেড কমায় এখানে দেওয়ার পর মাঝখানে এখানে যেটা করবো সেখানে একটা কোলন চিহ্ন আমরা এখানে দিয়ে দেব। কোলন দিয়ে এখানে একটা স্পেস দিয়ে দেব। পুরোটা কপি করব। নেটওয়ার্ক সমস্যা হয়েছে। এই সময়টা কি বিজি থাকবে বেশি? কিভাবে হচ্ছে? আচ্ছা, আমরা ছিলাম কোথায়? টেমপ্লেটের মধ্যে নাকি? টেমপ্লেটে আমরা অ্যাকচুয়াল কম্পিটিটর বের করব নাকি? আচ্ছা, অ্যাকচুয়াল কম্পিটিটরটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যেই কিওয়ার্ডের উপরে আমরা আসলে সার্চ করব সেই কিওয়ার্ডটাকে, স্পেসিফিক কিওয়ার্ডটাকে আমরা ইনভার্টেড কমার ভিতরে দিয়ে এভাবে আমরা সার্চ করব। সার্চ করলে এখানে দেখেন একটা অ্যামাউন্ট আছে, হচ্ছে কত আছে? 4,18,000 একটা সার্চ রেজাল্ট আসছে। এটা হচ্ছে কি, এই কিওয়ার্ডের উপরে সার্চ করার পরে আমরা এই সংখ্যক রেজাল্ট পেয়েছি। এখন দেখেন, এরপরে যদি আমরা শুধু হাউ টু লুজ বডি ফ্যাট দিয়ে দেই, তারপরে আসে কত? 8,12,00,000 সামথিং, 12 লক্ষ আসছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে এই কিওয়ার্ডটা দেওয়ার পরে এই একটা রেজাল্ট, তারপরে এখানে আসছে একটা রেজাল্ট, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি 11,200 একটা রেজাল্ট, 3টা রেজাল্ট আসছে। 3টা রেজাল্ট বিভিন্ন হওয়ার কারণ হচ্ছে, যখন আমরা হাউ টু লুজ বডি ফ্যাট শুধু এভাবে দিই তখন এটার সাথে সাথে এটার যে পেজ আছে বিভিন্ন কারণে পেজগুলা লোড বাড়তে থাকে, সেইগুলো সহ এটা একটা টোটাল একটা সার্চ রেজাল্ট দেখার কারণে এখানে সব রেজাল্ট চলে আসছে। এখানে বলে রাখা ভালো, সবাই কিন্তু আমাদের আসলে অ্যাকচুয়াল কম্পিটিটর না, ঠিক আছে? এখানে বিভিন্ন পেজ, বিভিন্ন ক্রাউলার বটের কারণে এইসব পেজ যখন ইন্ডেক্স হয়ে এই অ্যামাউন্টটা বেড়েছে।
এখানে বিষয়টা হচ্ছে যে এখানে আরেকটা অ্যামাউন্ট আছে, যখনই আমরা এটাকে ইনভার্টেড কমার মধ্যে নিয়ে আসব তখন এটা আরও কিছুটা এক্সাক্ট হয়ে কিছুটা পেজ সংখ্যা কিছুটা কমে যায়, তখন আমরা এই পেজ সংখ্যাগুলো পেয়ে থাকি। এখন এরা কি আমার অ্যাকচুয়াল কম্পিটিটর কিন্তু আসলে একদম অ্যাকচুয়াল কম্পিটিটর না, আগের সেল তুলনামূলকভাবে কিছুটা সার্চ রেজাল্ট কমে আসছে। আমাদের এক্সাক্ট যারা আমাদের অ্যাকচুয়াল কম্পিটিটর তাদের আমরা পাবো কি, তারা যদি আমাদের ইউআরএল এ থাকে তাহলে আমরা বুঝতে পারবো কি তারা আমাদের অ্যাকচুয়াল কম্পিটিটর বের করার জন্য তখন যেটা করতে হয় সেটা হচ্ছে এভাবে আমরা একটা ব্যবহার করব, ফুটপ্রিন্ট ব্যবহার করব। ফুটপ্রিন্টটা হচ্ছে অল ইন টাইটেল কোলন দিয়ে এরপরে আমরা ইনভার্টেড কমাই আমাদের কিওয়ার্ডটাকে লিখে এন্টার দিলে এখানে দেখেন একদম কমে আসছে 11,200। এই 11,200 হচ্ছে স্পেস দিতে হবে, একটা স্পেস আছে, স্পেসটা দিতে হবে। এরপরে দেখেন এই যে এই সংখ্যাটা চলে আসছে, এরা হচ্ছে আমাদের আসলে অ্যাকচুয়াল কম্পিটিটর। আমাদের র্যাঙ্কে যাওয়ার জন্য এদের সাথে কম্পিটিশন করতে হবে, ঠিক আছে। এই সংখ্যাটা যত কম হবে, আমরা যে ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিতে যাচ্ছি তা আমাদের জন্য তত ভালো হবে, আর এই সংখ্যাটা যত বেশি হবে আমাদের তত বেশি এফোর্ট দিতে হবে এটাকে র্যাঙ্কে নেওয়ার জন্য। বোঝা গেছে বিষয়টা? অল ইন ইউআরএল একই জিনিস, হ্যাঁ ইউআরএল ওটাও দিতে পারি আমরা, অল ইন টাইটেলের পরিবর্তে অল ইন ইউআরএল দেওয়া যাবে। সরি অল ইন ইউআরএল দেওয়া যাবে। একই জিনিস, হ্যাঁ একই জিনিস। এটা আপনি যেটা ইউজ করেন, যেটা কমফোর্ট ফিল করেন ওটাই ইউজ করেন। রেজাল্ট কাছাকাছি আসার কথা, তবে একটু আপনারা এটা দেখবেন, দেখবেন যে আসলে কি আসে। এরপরে যে সংখ্যা যেটা আসতেছে সেটা হচ্ছে অ্যাভারেজ পেজ অথরিটি। অ্যাভারেজ পেজ অথরিটিটা বের করার জন্য আমাদের একটা টুল ইউজ করতে হবে, সেই টুলটা নাম হচ্ছে মোজবার। আচ্ছা, মোজবারটা আমরা আসলে কিভাবে ইউজ করবো এটা বিস্তারিত আমরা আগামী ক্লাসে একটু দেখবো। তারপরে একটু আপনারা দেখে নেন, এখানে একটা টুল থাকে, এই টুলটা এরকম আর কি, যখন অন থাকে সেটা এরকম কালার হয়ে যায়। এটা কিভাবে ইনস্টল করতে হয়, কোথায় পাবেন, কি আসবে, সেটা নিয়ে আমরা বিস্তারিত করব আগামী ক্লাসে। আর আপনারা যেটা করবেন, এই আপাতত যে টেমপ্লেটটা দেওয়া হবে সেখানে ওই অ্যাভারেজ পেজ অথরিটি এবং এই KEI দুইটা অপশন আছে, এই দুইটা অপশন বাদে বাকিগুলো আপনারা একটু কমপ্লিট করবেন, ঠিক আছে। এখানে আপনারা আপনাদের মতো করে কিওয়ার্ড নিয়ে যার যেটা ভালো লাগে সেভাবে কিওয়ার্ড নিয়ে চারটা অপশন আছে, 1 2 3 4, আপনার ইচ্ছা করলে আরো বাড়াই নিতে পারেন। এভাবে করে করবেন এবং সেই এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। এটা কি গ্রুপে পোস্ট দেওয়া হবে? এটা গ্রুপে পোস্ট